2026 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 45 মিনিট। প্রথম 15 মিনিট থাকবে শুধুমাত্র কোশ্চেন পেপার পড়ার জন্য। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 12টি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। মানুষ যে দৌড়ে চ্যাম্পিয়ন তা হলো আবিষ্কারের, হাঁটার, মনের, কল্পনার। মনের। পরিরমা ছুটে আয়, নিয়ে আয় খাতা, পেন্সিল, লণ্ঠন, নোট বই। লণ্ঠন। মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরীর ভাইয়ের নাম ছিল সুজয়, বিজয়, দিগ্বিজয়, গিদ্রাগজ। উত্তর হবে দিগ্বিজয়। জনগণমন গানটি প্রথম গাওয়া হয়েছিল 1911 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর, 1911 খ্রিস্টাব্দে 26 ডিসেম্বর, 1911 খ্রিস্টাব্দে 28 ডিসেম্বর, 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট। উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর। নেতাজি যে জায়গায় বক্তৃতা দিতে এসেছিলেন সেটি হলো, নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান, নেতাজির বক্তৃতার পরে নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার আগে নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার পর নজরুলের গান। তা উত্তর লিখবে নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান। স্মৃতিচিহ্ন কবিতায় নামগুলি কোথায় ভেসে যায়? নদী জলে, পুকুরে জলে, সমুদ্রে জলে, কাল নদী জলে। কাল নদী জলে। সন্ধ্যায় কোথায় জনমত তৈরি হয়? জোড়াদিঘির পাড়ে, বুড়ো বটতলায়, কুমোর পাড়ায়, চণ্ডী মণ্ডপে। বুড়ো বটতলায়। শুদ্ধ বানানটি হবে আ তয়ময় দন্তসায় খন্ডেত, আ তয়ময় দন্তসায় ত, আ তয়ময় তালবসায় খন্ডেত, আ তয়ময় মধ্যসায় খন্ডেত, আ তয়ময় দন্তসায় খন্ডেত। বর্ষামঙ্গল আষাঢ় অঘ্রাণ শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়। শ্রাবণ। কবি আত্রাই পদ্মা শিলাবতী নদীর ওপর বোটে করে ভেসে চলেছে। আত্রাই। চিরদিনের কবিতাটির উৎস ছাড়পত্র, ঘুম নেই মিঠে করা আবোল তাবোল। ঘুম নেই। সন্ধ্যা সেখানে জড়ো করে বহুমত লোকমত, জনমত কোনটি নয়। জনমত। শ্রীজ্ঞান দীপঙ্কর যে দেশটিতে গিয়েছিলেন সিংহল, থাইল্যান্ড, তিব্বত, কম্বোডিয়া। তিব্বত। দুন্দুভি শব্দের অর্থ কাঠ, কাঁসা, ঘণ্টা, ঢাক। ঢাক। মেঘচোর গল্পে মেঘচোর হলো কার্পভ, অসীমা, পুরন্দর, দিগ্বিজয়। পুরন্দর। দুয়ে দাগে সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 12টি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। নোট বই পড়লে কী কী জানা যায়? নোট বই পড়লে ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী কী খায়, হাতে আঠা লাগলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন, ইত্যাদি জানা যায়। কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল? পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ নিয়ে এসেছিলেন সাহারা মরুভূমিতে এবং সেখানে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছিলেন। থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম কি? থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম ছিল জেমস এইচ কাজিন্স। কালস্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। এখানে কাদের নাম সম্পর্কে এরূপ কথা বলা হয়েছে? যারা নিজের কাজের মধ্যে দিয়ে মানুষের মনকে জয় করতে পেরেছেন তাদের সম্পর্কে এই কথা বলা হয়েছে। গ্রামের পাশে ময়না নদী কী করে? গ্রামের পাশে ময়না নদী বর্ষায় বিদ্রোহ করে। যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে কি? যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে সোনা টিয়ার মামুনির সিঁদুর কাঠি। জাদুকর সোনাটিয়াকে কি দিয়েছিল? মাকু গল্পে জাদুকর সোনাটিয়াকে 2টো সাদা খরগোশের বাচ্চা দিয়েছিল। যৌগিক শব্দ কাকে বলে? কচুরিপানা একটি জলজ উদ্ভিদ। এখানে জলজ শব্দটি বিশ্লেষণ করে পাই জলে যা জন্মায়। জলজ শব্দটি দ্বারা আর অন্য কোনো বিশেষ অর্থ বোঝায় না। এর ব্যুৎপত্তিগত অর্থ প্রচলিত অর্থের কোনো পার্থক্য নেই। এই ধরনের শব্দকে যৌগিক শব্দ বলে। বাংলা ভাষায় যৌগিক শব্দের সংখ্যাই সবচেয়ে বেশি। রূঢ় শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থের কোনো সম্পর্ক নেই তাদের রূঢ় শব্দ বলে, যেমন মণ্ডপ, প্রবীণ, হরিণ প্রভৃতি। হাতির ওজন কত? তার গতিবেগ কত? হাতির ওজন 7000 পাউন্ড, তার গতিবেগ ঘন্টায় 25 মাইল। মানুষ কিসে চ্যাম্পিয়ন? মানুষ মনের দৌড়ে চ্যাম্পিয়ন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়? হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। তুমি একটা স্পাই। কাকে স্পাই বলা হয়েছে? মেঘচোর গল্পে এখানে কার্পভের মেয়ে অসীমাকে স্পাই বলা হয়েছে। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো ভানুসিংহ। শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামলে প্রকৃতির রূপ কেমন হয়? শান্তিনিকেতনের বৃষ্টি নামলে তার ছায় আকাশের আলো করুণ হয়ে আসে। ঘাসে পুলক জাগে, গাছগুলো কথা বলতে চায়। 3 দাগে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 3টি হবে। যে কোনো 3টি প্রশ্ন প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। বাইরে চলাটা আসল নয়। লেখকের মতে আসল চলা কোনটি? লেখকের মতে আসল চলা। লেখকের মতে মানুষের প্রকৃত চলা হলো তার মানভূমির মধ্যে।
মানুষের মনের গতিবেগ আলোর গতিবেগ সম্পন্ন। এই তীব্র গতিবেগ সম্পন্ন মনকে সঙ্গে নিয়ে মানুষ বিভিন্ন দিকে তার পদচারণা করেছেন, অজানাকে জানতে পেরেছে। নেক্সট, অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে? ফেরিওয়ালা যেমন নানারকম সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গায় ফেরি করে বেড়ায়, পুরন্দর চৌধুরীও তেমন পৃথিবীর বিভিন্ন দেশে মেঘ ফেরি করে বেড়াতে চেয়েছিলেন। আলাস্কার লেক স্লেভার জল শুকিয়ে ফেলে তিনি ৯৫,০০০ কিউবিক মাইল আয়তনে এক বিশাল জলভরা মেঘ তৈরি করতেন এবং তা বিভিন্ন দেশে ফেরি করতে চেয়েছিলেন তাই অসীমা তাকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন। নেক্সট, সভা একেবারে স্তব্ধ হয়ে গেল। কোন সভা? তা স্তব্ধ হয়েছিল কেন? সবার পরিচয়। প্রশ্নোত্তর অংশটিতে বেইটন স্ট্রিটের কাছে সরকার বাগানে নেতাজির বক্তৃতা সভার কথা বলা হয়েছে। স্তব্ধতার কারণ। নেতাজির বক্তৃতা সভায় নজরুল দেশাত্মবোধক গান গেয়েছিলেন। নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হবে, এইটি ছিল তখনকার স্বদেশী মিটিংয়ের রীতি। সেই গান শুনে সভা স্তব্ধ হয়ে যায়। কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি না। কবির এই অপছন্দের কারণ কি? কবি রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতিপ্রেমী। শহর কলকাতায় খোলামেলা প্রকৃতিকে তিনি কিছুতেই খুঁজে পেতেন না। কলকাতায় থাকলে রবীন্দ্রনাথের মনে হতো যেন ইট কাঠের একটা মৎস্যজন্তু তাকে একেবারে গিলে ফেলেছে। কলকাতা শহরের বর্ষার রূপকে কবি একেবারেই পছন্দ করতেন না। কলকাতার বর্ষার মধ্যে বর্ষার গান, তার নৃত্যময় রূপ, সবুজের বিস্তার কোনো কিছুই নেই। তাই সব মিলিয়ে কলকাতা শহরটাকে রবীন্দ্রনাথ একেবারেই পছন্দ করতেন না। নেক্সট, এটা কিন্তু প্রমাণিত সত্য। এখানে কোন সত্যের কথা বলা হয়েছে? পুরন্দর অসীমাকে জানিয়েছিলেন যে ১০ লক্ষ বছরেরও আগে পৃথিবীর উত্তাপ একবার কমে গিয়েছিল। প্রতি ১০-১৫ বছর পরে পরে পৃথিবীর উত্তাপ বাড়ে কমে। একবার পৃথিবীর উত্তাপ ৩ থেকে ৪ ডিগ্রি ফারেনহাইট কমে গিয়েছিল। এর ফলে গোটা উত্তর আমেরিকা বরফে ঢেকে গিয়েছিল। কোথাও কোথাও ১,০০০ ফুট উচ্চতা পর্যন্ত বরফ জমে গিয়েছিল। প্রশ্নোত্তর অংশে এই সত্যের কথা বলা হয়েছে। ৪-এর দাগে নিচে যে কোনো ৩টি প্রশ্নোত্তর প্রশ্নের মান ৩ করে। ৩ × ৩ = ৯। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কবিকে কোন বিষয়ে তার মনে খটকা লেগে আছে? প্রশ্নলিখিত অংশটির কবি হলেন সুকুমার রায়। খটকা লাগার বিষয়। আগের দিন থেকে কবির তথা কথকের মনে এই খটকা লেগে আছে যে ঝোলাগুড় কিসে দেয়, সাবানে না পটকায়। মেজদাকে খুঁচিয়ে এই প্রশ্নের উত্তরটা জেনে নেবে বলে সেটা তিনি তার নোটবুকে গুছিয়ে লিখে রাখতে চেয়েছেন। মূঢ় ওরা। কবিতায় তাদের মূঢ় বলার কারণ কি? শ্রীচিহ্ন কবিতায় কবি অতীতের সাম্রাজ্যলোভী শাসকদের মূঢ় বলেছেন, কারণ ওই শাসকরা ক্ষমতা বলে সাম্রাজ্য জয় করলেও সাধারণ মানুষের মঙ্গলের কথা ভাবেননি। ক্ষমতার বলে নির্মিত তাদের অট্টালিকাগুলি মানুষের মনকে এতটুকু স্পর্শ করেনি। তাই শাসকদের মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের অবহেলাতে অট্টালিকাগুলিও আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। ওই শাসকরা মূঢ়, কারণ তারা বুঝতে পারেননি যে কেবল ইট পাথরের স্মৃতিচিহ্ন নির্মাণ করে মানুষ অমরত্ব লাভ করতে পারে। কালের নিয়মে তাদের সব স্মৃতিস্তম্ভই একদিন ধুলোয় মিশে যাবে। নেক্সট, ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। ঠাকুমা কখন এবং কী গল্প শোনায়? গ্রামে যখন রাত্রি নেমে আসে তখন দাওয়ায় বসে অন্ধকারে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনায়। ঠাকুমা তার নাতনিকে শোনায় দুর্ভিক্ষে মানুষের গ্রাম ছাড়ার গল্প, কীভাবে আগের বারের আকালে দিশেহারা হয়ে গ্রামের লোকেরা নানান দিকে চলে গিয়েছিল, সেই গল্পই শোনায় ঠাকুমা। মানুষ কিভাবে নিজের স্মৃতিচিহ্ন ধরে রাখতে পারে? নিজের কাজের মধ্যে দিয়ে যখন মানুষের মনকে জয় করা যায় তখনই নিজেকে সেখানে প্রতিষ্ঠা করা সম্ভব হয়। ক্ষমতাবান শাসকরা অট্টালিকা বা স্মৃতিসৌধ নির্মাণ করলেও তা ধ্বংস হয়ে যায়, কিন্তু মানুষের মনে যাদের স্থায়ী আসন তারা অমর হয়ে থাকেন। বলবে কি তোমরাও নোট বই পড়োনি? নোট বই পড়লে আর কি কি জানা যাবে? ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী কী খায়, আঙুলেতে আঠা লাগলে আঙুল চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু ছটফট করার কারণ কি ইত্যাদি বিষয়গুলি কথক দেখে এবং শিখে নোট বইয়ে লিখেছেন। এছাড়া জোয়ানের আরকে ঝাঁজ থাকা, তেজপাতায় তেজ থাকা, লঙ্কার ঝাল হওয়া প্রকৃত রহস্য কী তা নোট বই থেকেই জানা সম্ভব। এর বাইরেও নোট বই থেকে পাঠক আরও অনেক কিছু জেনে নিতে পারবেন, যেমন পেট কামড়ানো কিংবা নাক ডাকার আসল কারণ বা পিলে চমকানোর ব্যাখ্যা, অথবা দুন্দুভি কার নাম এবং অরণি কাকে বলে, এই সব কিছুই। 5-এ দেখো রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নোত্তর প্রশ্নের মান রয়েছে 3।
হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার। এলাহি ব্যাপারের বর্ণনা দাও। গাছ থেকে কয়েকটা লণ্ঠন ঝুলছে, গাছের গোড়ায় 3টে পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল। তার গনগনে আগুনের ওপর মস্ত পিতলের হাঁড়িতে টকবক করে কিছু একটা ফুটছিল। চারিদিকে তার সুগন্ধ ছড়িয়ে পড়ছিল। মাথার ওপরের ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো গলে আসছিল। শুকনো পাতা দিয়ে ঢাকা মাটিতে সেই জ্যোৎস্না কোথাও ফুটফুট করছিল, আবার কোথাও ঘন কালো ছোপ ছোপ ছায়া তৈরি করেছিল। এইগুলোকে এলাহি ব্যাপার বলা হয়েছে। নেক্সট, স্বর্গের শুরুয়ার বর্ণনা দাও। বটতলায় সরাইখানায় যে স্বর্গের শুরুয়া তৈরি করা হতো তা ছিল খুব বিখ্যাত। হোটেলার কথা অনুযায়ী একদিন রান্নার সময় তার দাড়িগোঁফ শুরুয়ার মধ্যে পড়ে গিয়ে তার সঙ্গে রান্না হয়ে যায়। সেদিন হোটেলার ভয় পেলেও শুরুয়া খেয়ে সবার মুখে সুখ্যাতি আর ধরে না। জাদুকর সেই শুরুয়ার নামকরণ করেছিল স্বর্গের শুরুয়া। সেই থেকে এটি এই নামে বিখ্যাত। তারপর থেকে হোটেলার তাই এইভাবেই রান্নাটি করে থাকে। তারপর দেখো রয়েছে 6 দাগে, যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 6। প্রথম, একটি প্রাচীন বটগাছের আত্মকথা। ভালো করে দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। নেক্সট রয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। দেখে নাও এটাও, আস্তে স্ক্রল ডাউন করছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। আর কোনো কিছু লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। নেক্সট রয়েছে দেশ ভ্রমণের উপযোগিতা। ভালো করে দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি। ভালো করে তোমরা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি আমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যাওয়া। বছর ক্লাস 7-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 7-এর প্রতি বিষয়েরই কিন্তু সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিতে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু লাস্টে দেখে তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।